ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত জনগণের মঙ্গলার্থে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা করে। ভারত পাকিস্তান উত্তেজনা এখনই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, পাকিস্তানের পরবর্তী সিদ্ধান্ত বলে দেবে পরিস্থিতি কোন দিকে গড়াবে। তবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ইতিমধ্যে বাংলাদেশও অর্থনীতিসহ বিভিন্ন খাতে প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানান তিনি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান ডক্টর ইমতিয়াজ আহমেদের। এস এম আরিফের রিপোর্ট। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় দুই দেশের বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মাঝে। যুদ্ধের আশঙ্কা করছেন কেউ কেউ। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, এখনই সেই পরিস্থিতি তৈরি হয়নি। এখন পর্যন্ত যেটা দেখছি যে কোনো বড় আকারে কোনো সামরিক স্থানে আক্রমণ করা হয়নি। তো সেই হিসাবে এখনও দুই দেশ যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে এটা বলা ঠিক হবে না, কারণ যুদ্ধের ঘোষণাও কিন্তু কেউ করে না। তবে এই যে শুরু হলো, এটা গড়াতে পারে যদি হাতছাড়া হয়ে যায়, দুপাশ থেকে যদি কাঠামোগত যদি পরিবর্তন না করে, তাহলে বড় যুদ্ধ হতেই পারে বা যুদ্ধ হতেই পারে। আপাতত আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত সীমিত দেখছি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তা ও অর্থনীতির উপর ধাক্কা আসার আশঙ্কা করছেন তিনি। দেখা গেল যে ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু করেছে। প্রথম ইম্প্যাক্টটা পড়বে স্বাভাবিকভাবে এয়ারলাইনের উপরে, কারণ যেহেতু মিসাইল ব্যবহার করা হচ্ছে এবং আমি মনে করছি অনেকটা যে হয়তো ড্রোনও ব্যবহার করা হবে। তারপরে মনে রাখতে হবে যে আকাশসীমায় তো শুধু প্যাসেঞ্জারই আসা যাওয়া করে না, এর মধ্যে কি বলা হয় কার্গো থাকে, খাওয়া দাওয়ার বিষয়ও থাকে। তো সেই হিসাবে আস্তে আস্তে ইম্প্যাক্ট পড়া কিন্তু শুরু করবে। তবে বড় ধরনের যুদ্ধ হলে তো স্বাভাবিকভাবে সাপ্লাই চেইন ইত্যাদি সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। তখন উপমহাদেশের যতগুলো দেশ তারা তো ক্ষতি হবে, উপমহাদেশের বাইরে যারা তারাও ক্ষতি হবে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইমতিয়াজ আহমেদের। পাল্টাপাল্টি যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, তাহলে কি ধরনের অর্থনৈতিক কি প্রেশার পড়তে পারে, কোন জিনিসের উপর, এই যে শোনা গেল এয়ারলাইন পিছিয়ে মানে রিরুট করতে হলো ইত্যাদি, এর ক্ষতিটা কি হতে পারে, এই হোমওয়ার্কটা করা দরকার। এবং এটা কীভাবে সামাল দেওয়া যায় সেটাও আমার মনে হয় কাজটা করা দরকার। আরেকটা হলো বড় হোমওয়ার্কও করা দরকার, যে যদি বড় আকারে যুদ্ধ বেড়ে যায় তাহলে বাংলাদেশ কি করতে পারে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। তার যেই বিরাট গার্মেন্ট। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দাবি করেছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনার সহযোগীদের অবৈধ সম্পদ জব্দ করে মানবিক কল্যাণমূলক কাজে ব্যবহার করার দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে পৃথক দুটি আলোচনা সভায় এসব দাবি জানান বিএনপি নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহযোগী সংগঠকের নেতারা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, জনস্রোতের মতো দেশের মানুষ 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসা দিয়ে বরণ করেছে। তাকে বরণ করার জন্য এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল, এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা, স্বাধীনতাকে বরণ করা। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক যুগান্তক ঘটনা ঘটছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে
পালাতে হয়েছে। গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে। জনগণের চাহিদা অনুসরণ করে ভোটের ব্যবস্থা করে গণতন্ত্র রক্ষা করার দাবি নেতাদের। অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হয় না, কিন্তু বিনা কারণে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। বিগত 16 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দুর্নীতি করেছে তা বিক্রি করে রাখাইনের মানুষকে সহায়তা করার আহ্বান জানান বিএনপি নেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এদিন আদালতে জামায়াতি নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। রাজধানী কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 6 মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, মৌলিক বিষয়ে জাতীয় ঐক্যমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনায় এসব কথা বলেন তিনি। জাতীয় সনদ তৈরির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয় ঐক্যমত্যে আসতে হবে, আর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দিবেন এমন প্রত্যাশা করে কমিশন। তিনি বলেন, কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে, তবে শুধু কমিশনের আলোচনায় যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে তাদের সহযোগী ও প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে একমত হতে হবে। প্রায় সব দলগুলি 100-এর উপরে আপনার ঐক্যমত পোষণ করেছে। তা আমার মনে হয় আমরা যদি যেই দলগুলি, বিশেষ করে আপনি বললেন যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি। রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারীর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা বাংলাদেশি সহ 44 জনকে আটক করেছে বিজিবি। আটককৃত 36 জন রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করছে বিজিবি। রৌমারী সীমান্তে 30 জন ও ভুরুঙ্গামারী সীমান্তে 14 জনকে আটক করা হয়েছে। ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। সকালে আটককৃতরা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ৩৪ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত অতিক্রম সহ বিভিন্ন অপরাধের সাজা ভোগ শেষে ৬ মিয়ানমার নাগরিককেও ফেরত পাঠানো হয়। সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মিয়ানমারের একটি বিশেষ বিমানে তুলে দেওয়া হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বলেন, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা ৭৫২ জনকে ৩ ধাপে ফেরত পাঠানো হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৪-২৫ অর্থবছরের ১০ম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ে ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস অ্যাগেনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ, গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব ৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামের এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের ৩য় তলায় এই ঘটনা ঘটে। তিনি র্যাব ৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তার পাশে থেকে মৃত্যুর কেউ দায়ী নয় এমন চিরকুট উদ্ধার করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন। গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। ভোর ৪টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় একটি ৩তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফাতেমা বেগম, তার মেয়ে সাদিয়া আফরিন ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইশরাত জাহান। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু ইশরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। চলতি মাসের ১ তারিখেই ভাড়া বাসাটিতে উঠেছিলেন তারা। ভোররাতের দিকে সবাই যখন ঘুমিয়েছিল সে সময় হঠাৎ বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দিন দিন বাড়ছে বজ্রপাত। পরিসংখ্যান বলছে গেল ৪০ বছরে দেশে প্রায় ১৫% বজ্রপাত বৃদ্ধি পেয়েছে। এছাড়া বজ্রপাতে বিশ্বের ১/৪ মৃত্যুই ঘটেছে বাংলাদেশে। তবে কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক রাডার হিসেবে পরিচিত তালগাছ কমিয়ে আনতে পারে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা। এছাড়া ভূমিকা রাখতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও। আমাদের কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। সম্প্রতি কুমিল্লায় একই দিনে ৫ জন মৃত্যুবরণ করেন বজ্রপাতে। দিন দিন ব্যাপক হারে দেশব্যাপী বৃদ্ধি পাচ্ছে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা। পরিসংখ্যান বলছে যেসব এলাকায় যথেষ্ট পরিমাণে তালগাছ রয়েছে সেসব এলাকায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। সাধারণ মানুষ বলছে পুষ্টিকর ফল দেওয়ার পাশাপাশি গ্রামগঞ্জে ঘর তৈরি সহ বিভিন্ন প্রয়োজনে ভূমিকা রাখতে পারে বিলুপ্তপ্রায় এই তালগাছ। বিভিন্ন জায়গা থেকে বিলুপ্ত হয়ে যেতেছে, কিন্তু আমাদের এলাকায় এখনো এটা রয়ে গেছে। বজ্রপাতে কোনো লোক মারা যায় না, কোনো ক্ষতি হয়নি। তালগাছ থাকার ফলে বজ্রপাতের অত একটা আশঙ্কা থাকে না, তাই মৃত্যু ঝুঁকিও থাকে না। কৃষি কর্মকর্তা বলছেন তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এছাড়া ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষায় সহায়তা করতে পারে তালগাছ। বজ্রপাত ঠেকাতে পারবো না, কিন্তু বজ্রপাত যে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি হয় সেটা তাল গাছ বড় গাছগুলো টেনে নিয়ে যায়, এতে করে আমাদের মৃত্যুর ঝুঁকি কমায়। তাল গাছ থাকলে ওই এলাকায় মানুষের মানুষের মৃত্যুর হার অনেক কমে যায়। আর আমাদের কৃষি মন্ত্রণালয় বিগত কয়েক বছর ধরে রাস্তার আশেপাশে তাল গাছ লাগানোর জন্য আমরা বিরোধিতা করতেছি। বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে বাড়িঘর, রাস্তার পাশে কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠে তাল গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামীণ ও উপকূলীয় জনপদে তালগাছের পরিকল্পিত চাষ নান্দনিক প্রকৃতির পাশাপাশি দুর্যোগে সহায়তা হতে পারে মানুষের জীবন বাঁচাতে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ঢাকা আরিচা মহাসড়ক আরিচা পাটুরিয়া দুটি ঘাট থাকায় এই মহাসড়কে কয়েকটি কোম্পানির গণপরিবহন চলাচল করে। অভিযোগ উঠেছে ঘাটে গণপরিবহন থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন একদিকে যাত্রী কম, অন্যদিকে পথে পথে দিতে হচ্ছে চাঁদা। প্রতিনিধি লিটন আহমেদের তথ্যচিত্রে আবু সাইদ উপর রিপোর্ট। দেশের সবথেকে বড় দুটি নৌরোড আরিচা ও কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া। তবে ২০০১ সালে আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাটটি স্থানান্তর করা হয়। এরপর থেকে এই মহাসড়কে চলে চাঁদাবাজির হিড়িক। তবে অভিযোগ রয়েছে মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রো টেম্পিওনার্স গ্রুপের মালিক সমিতির নাম করে নেওয়া হচ্ছে এসব চাঁদা। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে এরা দেখা গেছে গাড়ির থেকে প্রায় দেখা গেছে ১৬-১৭০০ টাকা পর্যন্ত দেখা গেছে এরা নিতেছে। কোনো জায়গায় ১০০, কোনো জায়গায় ২২০। মানিকগঞ্জ ১০০ টাকা, পাটুরিয়া ঘাট ১০০ টাকা, তারপর আপনার এই সোবান বা কই জায়গা টাকা রাখে। পাটুরিয়া থেকে ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি সাধারণ যাত্রী ও শ্রমিকদের। নীলাচলে যে মালিক আছে সে এই বিষয়টা একটু নজর দিছে, ওই কুচক্রটা চলে গেছে। এটা যদি না নিত আমরা পরিবহন মালিক শ্রমিকরা একটু ভালো থাকতাম। তাদের বেতনের জন্য একটা টাকা রাখা হয়, কিন্তু আমি শুনতে পারছি যে ইদানিং নাকি একটু বেশি টাকা নেওয়া হচ্ছে। ১০০ টাকা যে প্রকাশ্যে তারা নিচ্ছে, এটা তারাও অভিযোগ আছে, অতি সাবধানে সবাই জানে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেছে, এটা আমি আমার সেকেন্ড অফিসারকে গতকাল পাঠাইছিলাম। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি। ডিপুর ভাড়া টাকা আদায় করতেছে না চাঁদা হিসেবে নিচ্ছে, এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখতেছি। আর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল অভিযোগ তদন্ত করে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগটা আসছে এটির বিষয়ে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে এটি রোধ করা যায় সেটি আমরা চেষ্টা করব। আবু সাইদ, YTV নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকায় সারা দেশেই বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। যেখানে সেচের পানি সঠিক সময় সরবরাহ না হওয়ায় বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষকরা। সঠিক সময় সেচের পানি পেলে বিঘা প্রতি ৮ থেকে ১০ মণ ধান বেশি ফলন পেত বলে দাবি কৃষকদের। তবে আগামী বোরো মৌসুমে সঠিক সময় সেচের পানি দেওয়ার কথা জানান তারা। প্রতিনিধি মুকুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এবছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫,২০০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। এর মধ্যে ২,৫০০ হেক্টর জমি নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের আওতায়। তবে অগ্রণী সেচ প্রকল্পের আওতাহীন জমিতে ফলন ভালো হলেও ফলন হয়নি সেচ প্রকল্পের আওতাধীন কৃষি জমিতে। কৃষকদের দাবি, সেচের পানি সঠিক সময়ে না পেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। অন্যদিকে কীটনাশকের উচ্চ মূল্য, আবার ধান কাটার শ্রমিকদের বাড়তি মজুরি দিতে গিয়ে কৃষি আবাদে অনীহা তাদের। পানিটা পরে পাইছি ১ মাস পরে, ১.৫ মাস আর কি হইব ফলন। পানিটা যদি আমরা আরেকটু আগে পাইতাম, ১৫ দিন 10 দিন, পানিটা একটু দেরি করে দেয়, এর লাগা সমস্যা হয়ে যায়। সারের দর অনেক বেশি, আমরা তো পুষে না এই গৃহস্থী করে। তবে উপজেলার কিছু কিছু জায়গায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। বলছেন আগামী মৌসুমে সেচের পানি সঠিক সময় পেলে বোরো আবাদে লাভবান হবেন তারা। দেরিতে পানি ছাড়াতে ফসলও কম হয়। ফসল ভালো হলে এটা সরকারের ভালো, পাবলিকের জন্য ভালো। খুব ভালো ফসল। পানি উন্নয়ন বোর্ডের কারণে কিছুটা ফলন কম হয়েছে বলছে কৃষি বিভাগ। আর আগামীতে কৃষকদের এমন সমস্যা হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের ড্রেনেজ সমস্যার কারণে এবং তারা পাম্প চালু করে নাই, তো আমরা যদি সঠিক সময় পেতাম তাহলে আমাদের ফলন আরো ভালো হতো। ভবিষ্যতে এটি আর হবে না, কারণ আমরা আগে থেকে আগাম চিঠি দিয়ে রাখবো। পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যারা দপ্তর সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আমরা চিঠি দিয়ে রাখবো। উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এখন ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা। এবার হেক্টর প্রতি গড়ে ৬ মেট্রিক টন ফলন হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।